বিউটিফুল বাংলাদেশ। বিউটিফুল বাংলাদেশের বন্ধুরা কেমন আছেন? ভালো তো? ভালো তো থাকতেই হবে, কারণ ভ্রমণ করলে মন এমনিতেই ভালো হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, আমরা চলেছি দিনাজপুরের রাজবাড়ি দেখতে। কি দারুণ, তাই না? হ্যাঁ বন্ধুরা, আপনারা জানেন আমরা আছি এখন বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি সমৃদ্ধশালী জেলা দিনাজপুরে। আর এখন আমরা এসে গেছি দিনাজপুর জেলা সদরের ২ নম্বর ওয়ার্ডের গজবাড়ি রাজবাড়ি এলাকায় অবস্থিত দিনাজপুরের রাজবাড়িতে। এই আমরা ঢুকে পড়েছি প্রায় ৪০০ বছর আগেকার আনুমানিক ৪ হেক্টর জমির উপর নির্মিত রাজবাড়ির সীমানায়। দিনাজপুরের রাজবাড়ি কোনো একক রাজার তৈরি কীর্তি নয়। দিনাজপুর রাজবংশের প্রতিষ্ঠাকাল থেকে মহারাজা জগদীশ নাথ রায় পর্যন্ত প্রায় ৪০০ বছর ধরে গড়ে উঠেছিল এই রাজবাড়ি। ১৭০০ সালের গোড়ার দিকে নবাব মুর্শিদ কুলি খাঁ কর্তৃক বাংলায় জমিদারি ব্যবস্থা প্রবর্তিত হয়। দিনাজপুরের জমিদারিত্ব সেই সময়কারই প্রতিষ্ঠা পায়। বহু সংখ্যক প্রাসাদ, দালান, প্রকোষ্ঠ, মহল, দেউড়ি, চত্বর, গবাক্ষ, অলি গলি সম্বলিত এই রাজবাড়ি ৩টি মহলে বিভক্ত, যেমন আয়না মহল, রানী মহল ও ঠাকুরবাড়ি মহল। আর আমরা এখন আছি ঠাকুরবাড়ি মহলের কালো পাথরের দুয়ার বন্ধের সামনে। দিনাজপুরের রাজবাড়ির কালিয়াজিউ মন্দিরে আমরা এসেছি। এই যে আমার পাশে যে কালো পাথরগুলো দেখছেন, এটা কিন্তু সাধারণ পাথর নয়, কোষ্ঠী পাথর। ওয়াকিং ইন দ্য রেইনি সিজন। আমরা এখন এসেছি রাজবাড়ির শ্রী শ্রী কালিয়াজিউ মন্দিরে। হিন্দু মুঘল স্থাপত্য রীতির আদলে নির্মিত এই মন্দিরটি দেখতে খুবই সুন্দর। মন্দিরের শিলালিপি থেকে জানা যায় রাজা বৈদ্যনাথের আমলে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল। বিউটিফুল বাংলাদেশের বন্ধুরা, মন্দির দেখতে দেখতে দিনাজপুরের নামকরণ সম্পর্কে কিছু জানিয়ে দেই। এই জেলার নামকরণের ইতিহাস অনেকটা কিংবদন্তির উপর নির্ভরশীল। ঐতিহাসিকগণের মতে বাংলা সিংহাসনে অনধিকার প্রবেশকারী রাজা গণেশ অর্থাৎ দনুজ মর্দন দেবের নামানুসারে এই জেলার নামকরণ করা হয়েছিল। মায়ের চরণেই নেব আশ্রয়। দিনাজপুরের রাজবাড়িতে আসলে কালিয়াজিউ মন্দিরটি অবশ্যই দেখে যাবেন। এত সুন্দর কারুকার্য করা মন্দির, সত্যিই সুন্দর। রাজা গণেশ উত্তরবঙ্গের ভাতুরিয়া অঞ্চলের একজন অত্যন্ত শক্তিশালী জমিদার ছিলেন। তিনি ইলিয়াস শাহী বংশের সুলতানদের অন্যতম আমিরও ছিলেন। ৮১৭ হিজরি শেষ দিকে এই জমিদার গণেশই আলাউদ্দিন ফিরোজ শাহকে সিংহাসনচ্যুত করে মুসলিম রাজত্বের অবসান ঘটিয়ে নিজেই বাংলার সিংহাসনে আরোহণ করেন এবং তার নামেই এই জেলার নাম হয়েছে দিনাজপুর। আবার কারো কারো মতে দিনাজ বা দিনওয়াজ নামক এক রাজপুত্র এই অঞ্চলে বাস করতেন এবং তার নাম অনুসারেই এই অঞ্চলের নাম হয়েছে দিনাজপুর। আবার কেউ বলেন মহারাজা দীননাথের নামেই এখানকার নাম হয়েছে দিনাজপুর। আবার অনেকের মতে সে আমলের দিনাজ নামের এক রাখাল বালক বুদ্ধি ও আধ্যাত্মিক শক্তিগুণে মহারাজার স্নেহভাজন হওয়ায় প্রভাবশালী হয়ে ওঠে এবং তার নামে এই অঞ্চলের নাম হয় দিনাজপুর। আমরা এখন এসেছি দিনাজপুর রাজবাড়ির আয়নামহল প্রাসাদে। একসময় মার্বেল পাথরের স্ফটিক দিয়ে বেষ্টিত এই মহলে ছিল দরবারের স্থান, জলসাঘর, পাঠাগার। গান বাজনা, পূজা, ঢাক ঢোল, হাসি, আনন্দ, কত মানুষের আনাগোনা, আরও কত কি। আজ আর সেই জলুস নেই, সবই সময় স্রোতে এবং অবহেলায় হারিয়ে গেছে। দিনাজপুরের পূজা কমিটির তত্ত্বাবধানে বর্তমানে এর সংস্কার করা হয়েছে। এখানে বিভিন্ন পূজা পার্বণে এখনো অনুষ্ঠানাদি হয়ে থাকে। টাইম মার্চেস অন বাট মেমোরি স্টেজ। সময় চলে যায় কিন্তু স্মৃতি রয়ে যায়। রাজবাড়ির স্মৃতি ঠিকই রয়ে গেছে। দেশি বিদেশি অনেক পর্যটক আসে বেড়াতে। আপনিও আসুন না, দেখে যাবেন দিনাজপুরের ৪০০ বছরের ঐতিহ্য এই রাজবাড়িটি। দিনাজপুরের রাজবাড়ির ইতিহাস দিনাজপুরের রাজ পরিবারের সাথে জড়িত। এই পরিবারের অন্যতম দুজন প্রভাবশালী সদস্য হলেন রাজা রামনাথ ও রাজা প্রেমনাথ। এদের সময়কাল ছিল ১৮ শতক। ধারণা করা হয় মহারাজা প্রাণনাথ ও তার পোষ্যপুত্র রামনাথ হিন্দু, মুসলিম ও ইউরোপীয় রীতির সংমিশ্রণে বিশাল এই রাজবাড়ি নির্মাণ করেন। তবে এ পরিবারের উদ্ভব হয়েছিল এদেরও প্রায় ১০০ বছর আগে।
বিউটিফুল বাংলাদেশ। নবাবী শাসন আমলে দিনাজপুরের আয়তন খুব একটা বড় ছিল না। নবাবী শাসন শেষে দেওয়ানি শাসন আমলে দিনাজপুরের রাজা তার জমিদারের আয়তন বৃদ্ধি করতে থাকেন। মানচিত্রবিদ জেমস রেনেলের বিবরণ অনুযায়ী 1784 সালে দিনাজপুরের আয়তন ছিল 3519 বর্গ মাইল। চিরস্থায়ী বন্দোবস্তের সময় এই আয়তন আরও বৃদ্ধি পায়। ক্রমশ প্রায় সমগ্র ইদ্রাকপুর জেলা, শিলবাড়ি জেলার কিছু অংশ এবং মালদা জেলার অধিকাংশ দিনাজপুরের অন্তর্গত হয়। ইতিহাসবিদ বুকানন হ্যামিল্টনের বিবরণ অনুযায়ী দিনাজপুরের আয়তন বৃদ্ধি পেয়ে 5374 বর্গমাইল হয়ে দিনাজপুর উত্তরবঙ্গের সবচেয়ে বড় জেলায় রূপান্তরিত হয়েছিল। বাংলাদেশের বর্তমানে প্রশাসনিক পরিবর্তনের কারণে সেই দিনাজপুর জেলা এখন ঠাকুরগাঁ, পঞ্চগড় এবং দিনাজপুর 3টি স্বতন্ত্র জেলার রূপ পেয়েছে। আমরা এখন এসেছি রাজবাড়ির দক্ষিণ অংশে। বর্তমানে অবশ্য এই অংশটি সমাজ কল্যাণ অধিদপ্তরের নিয়ন্ত্রণে রয়েছে। রাজবাড়ির সে ঐতিহ্য পুরনো ধ্বংসাবশেষ রক্ষণাবেক্ষণের অভাবে পড়ে আছে এভাবে। দিনাজপুরের রাজবাড়িটি বিভিন্ন সংস্থা ও কমিটির নিয়ন্ত্রণে থাকলেও এর ভগ্নদশা নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না। রাজবাড়ির এই অংশের অবস্থা খুবই নাজুক। এই বিল্ডিংয়ের দরজা, জানালা সহ অন্যান্য জিনিসপত্র খোয়া গেছে বহু আগেই। বাকিটা একেবারে নিশ্চিহ্ন হওয়ার পথে। তো বন্ধুরা, দিনাজপুরের 400 বছরের এই ঐতিহ্য দেখতে হলে আপনাকে আসতে হবে ধ্বংস হয়ে যাওয়ার আগেই। বন্ধুরা, একটা কথা না বলে পাচ্ছি না, আমরা বোধহয় একটু ইতিহাস বিমুখ। বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে দেখলাম ইতিমধ্যে বেশ কিছু প্রাচীন ঐতিহ্য ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন রক্ষণাবেক্ষণের অভাবে এবং আমাদের অসচেতনতার কারণে নষ্ট হয়ে গেছে, আবার কিছু ধ্বংস হয়ে যাওয়ার পথে। বন্ধুরা, আমরা কি পারি না আমাদের অতীত ঐতিহ্যগুলো রক্ষার জন্য নিজের এলাকায় একটু সচেতনতা গড়ে তুলতে? আমরা এখন চলে এসেছি রাজবাড়ির রানীমহল এলাকায়। রাজবাড়ির পূর্ব দিকে এই রানীমহল অবস্থিত। আর এই যে পুকুরটা দেখছেন, এটি মূলত ছিল অন্দরমহলের পুকুর। এই পুকুরেই এই রাজবাড়ির রানীরা স্নান করতেন। রাজবাড়ির এই দিঘিতে বসেই অন্দরমহলের রানীরা স্নান করত। আর এই সেই দিঘি। রাজবাড়ির চারিদিকে এরকম অনেক পুকুর দিয়ে ঘেরা ছিল। আজ সে রাজা রানীরা নেই, কিন্তু পড়ে আছে তাদের ফেলে যাওয়া অতীত। বিউটিফুল বাংলাদেশের বন্ধুরা, আমরা এখন ছুটে চলেছি দিনাজপুর তেঁতুলিয়া মহাসড়ক ধরে দিনাজপুর সদর থেকে 5 কিলোমিটার দূরে চেহেলগাজী ইউনিয়নে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ কোনো গল্প গাথা নয়, এক লোমহর্ষক ভয়াবহ যুদ্ধের মধ্যে দিয়ে লক্ষ তাজা প্রাণের আত্মাহুতির বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা। আর এই কাঙ্ক্ষিত স্বাধীনতার লাল সবুজ পতাকা ছিনিয়ে আনতে যে সকল বীর সেনানী তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, তাদের ঋণ শোধ করার নয়। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন এসেছি চেহেলগাজীর মাজার চত্বরে। আর এখানেই চিরনিদ্রায় শুয়ে আছেন স্বাধীনতাকামী শতাধিক বীর মুক্তিযোদ্ধা। এই কাহিনী যুদ্ধের চেয়েও করুণ। 1972 সালের জানুয়ারি মাসে বৃহত্তর দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁ তথা 6 নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধাগণ যুদ্ধ পরবর্তী বিভিন্ন জায়গায় ফেলে রাখা বা লুকিয়ে রাখা অস্ত্র, মাইন, গোলা বারুদ সংগ্রহ করে স্থানীয় গিরিজানাথ উচ্চ বিদ্যালয়ে এনে জমা করার এক পর্যায়ে 6 জানুয়ারি মাইন বিস্ফোরিত হয়ে শতাধিক বীর মুক্তিযোদ্ধার দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় এবং শত শত যোদ্ধা আহত হন। নিহত মুক্তিযোদ্ধাদের ছিন্ন বিচ্ছিন্ন দেহগুলো এখানে একসাথে সমাহিত করা হয়।
আর এই যে দেখছেন, এটি চেহেল গাজীর মাজার। চেহেল গাজীর মাজার। চেহেল মানে 40 জন, এটি 40 জন গাজীর মাজার। চেহেল গাজীর মাজার সম্পর্কে সঠিক কোনো তথ্য আজও জানা যায়নি। ফার্সি শব্দ চেহেল মানে 40, তাই কেউ কেউ মনে করেন 40 গজ লম্বা পীরের মাজার বলে এর নাম হয়েছে চেহেল গাজীর মাজার। আবার কেউ মনে করেন ধর্মযুদ্ধে নিহত 40 জন শহীদকে একই কবরে সমাহিত করা হয় বলেই এর নাম চেহেল গাজীর মাজার। সে যাই হোক, ইতিহাসের সাক্ষ্যে মাজার বহুকাল ধরেই চেহেল গাজীর মাজার নামেই পরিচিত। চেহেল গাজীর মাজারের ঠিক পাশেই রয়েছে একটি ভাঙা প্রাচীন মসজিদ। মসজিদের গায়ে শিলালিপি থেকে জানা যায় সুলতান রুকনউদ্দিন বারবাক শাহের আমলে 1460 সালে মসজিদটি নির্মাণ করা হয়েছিল। এই শিলালিপিতে একটি মাজারের উল্লেখ রয়েছে, কিন্তু নামের উল্লেখ নেই। তবে ঐতিহাসিকগণ মনে করেন মাজারটি সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহের আমলের হতে পারে। বর্তমানে এখানে একটি মসজিদ রয়েছে, এখানে নিয়মিত নামাজ আদায় হয়। বিউটিফুল বাংলাদেশের বন্ধুরা, চেহেল গাজীর মাজার ও প্রাচীন মসজিদ দেখতে হলে আপনাকে আসতে হবে দিনাজপুরে। চেহেল গাজী মাজারে, এটি একটি পুরনো মসজিদের সামনে আমরা দাঁড়িয়ে আছি। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আসসালাম, আমি ভালো আছি। মাজারের খাদেম আমি। আচ্ছা, তো এখানে আমি 13 বছর ধরে আছি। এর আগে আমার বাবা ছিলেন, তার আগে আমার বড় আব্বা ছিলেন। আমরা 3 পুরুষ ধরে এখানে এই মাজারের সঙ্গে যুক্ত। প্রায় 120 বছর ধরে আমরা এই মাজারে খেদমত করে আসতেছি। আরেকটা জিনিস আমার কাছে মনে হয়েছে যে এখানে কি মেয়েদের জন্য আলাদা করে নামাজ পড়ার স্থান আছে? কারণ আমি দেখতে পাচ্ছি, আমি জিজ্ঞেস করেছি যে ছোট ছোট ছেলেরা যাচ্ছে, মেয়েরা কেন যাচ্ছে না নামাজে? না, এরকম ব্যবস্থা করা হয়নি আজ অবধি। তবে আমাদের চিন্তা ভাবনা আছে মেয়েদের জন্য সেপারেট একটি জায়গা করার। হ্যাঁ, তো আমরা এটা উচিতই করে ফেলবো ইনশাল্লাহ। বিউটিফুল বাংলাদেশ। বিউটিফুল বাংলাদেশ উপমহাদেশের বহু স্থানের মতো দিনাজপুর অঞ্চলেও অতি প্রাচীনকাল থেকেই মানব বসতি গড়ে ওঠে। এরপর ধীরে ধীরে সভ্যতা, সংস্কৃতি ও রাজনৈতিক বিকাশের সাথে সাথে এই অঞ্চল উত্তর ভারতীয় জনপদের ইতিহাস ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়ে। ফলে এখানে আবির্ভাব ঘটে ভারতীয় সংস্কৃতির। শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রে এই জেলার রয়েছে আলাদা বৈশিষ্ট্য। বর্তমানে এই জেলার শিক্ষার হার 45.56%। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একটি, সঙ্গীত কলেজ একটি, মেডিকেল কলেজ একটি, আণবিক শক্তি কমিশন কেন্দ্র একটি, কলেজ 80টি, মাধ্যমিক বিদ্যালয় 382টি, প্রাথমিক বিদ্যালয় 1553টি, মাদ্রাসা 441টি, পলিটেকনিক ইনস্টিটিউট একটি এবং ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট একটি। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন এসে গেছি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। তো চলুন ঘুরে দেখি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভেতরে। দিনাজপুরের শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি ও সরকারি পর্যায়ে যে সকল মানুষ অবদান রেখেছেন তারা হলেন রাজনীতিবিদ হেমায়েত আলী, কৃষক বিদ্রোহী নেতা হাজী মোহাম্মদ দানেশ, রাজনীতিবিদ ও মুজিবনগর সরকারের মন্ত্রী ইউসুফ আলী, শিক্ষাবিদ কাদের বক্স, আসাদুল্লাহ, হাবিবুর রহমান, আনওয়ারুল কাদের, শওকত আলী, মেহের কবির, বেদারউদ্দিন ও হামিদুর রহমান প্রমুখ। কৃষক বিদ্রোহের নেতা, তেভাগ আন্দোলনের নেতা হাজী মোহাম্মদ দানেশ সারা জীবন লড়াই করেছেন অন্যায় অত্যাচারের বিরুদ্ধে। দানশীল হাজী মোহাম্মদ দানেশ কংগ্রেস দিয়ে রাজনীতি শুরু করেন। 1936 সালে দিনাজপুরে প্রথম কৃষক সমিতি নামে সংগঠন এবং আন্দোলন করতে গিয়ে কারাবরণ করেন। তিনি জোরদারদের বিরুদ্ধে আন্দোলন ছড়িয়ে দিয়েছিলেন দিনাজপুর সহ ঠাকুরগাঁ, পঞ্চগড় এলাকায়।
হাজী দানেশের জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য গৌরবোজ্জ্বল শ্রেষ্ঠ অধ্যায় কৃষকদের তেভাগা আন্দোলনের জন্য তিনি আবারও গ্রেপ্তার হন। এরপরে তিনি সমাজতন্ত্রের প্রতি অনুরক্ত হন এবং 1942 সালে কমিউনিস্ট পার্টির সদস্য হন। 1952 সালে তিনি গণতন্ত্রী ফ্রন্ট গঠন করেন। 1954 সালে প্রাদেশিক পরিষদের যুক্ত ফ্রন্টের নির্বাচনে জয়লাভ করেন। এরপরে মৌলানা ভাসানী ন্যাশনাল আওয়ামী পার্টি গঠন করলে তিনি তাতে যোগ দেন। এরপরে তিনি আইয়ুব বিরোধী আন্দোলন, 71 মুক্তিযুদ্ধ, 1976 ফারাক্কা বাঁধ বিরোধী লং মার্চে বিশেষ ভূমিকা রাখেন। আর আমরা এখন রয়েছি দিনাজপুর গোরা শহীদ ময়দান এলাকায় তার সমাধির সামনে। হাজী মোহাম্মদ দানেশের সমাধির সামনে তার সম্পর্কে 2-4টে তথ্যমূলক কথা লেখা থাকলে সাধারণ ভ্রমণ পিয়াসী মানুষ উপকৃত হতো। এখানে এসে দেখলাম তার কবরের গায়ে নাম ফলকটিও ফাঁকা। তো বন্ধুরা, বাংলাদেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী জেলা দিনাজপুরে বেড়াতে আসবেন এবং দেখে যাবেন অন্যান্য ঐতিহ্যবাহী নিদর্শনের সাথে এই দেশের জন্য, দেশের মানুষের জন্য লড়ে যাওয়া ব্যক্তিত্ব হাজী মোহাম্মদ দানেশের এই সমাধি। দিনাজপুরের মনীষী হাজী দানেশ এখানেই শুয়ে আছে। আপনাদের ভালো লাগা মন্দ লাগা জানাতে আমাদের ফোন করবেন। আমাদের সেল নাম্বার 0171-113-1749। বিউটিফুল বাংলাদেশের বন্ধুরা, এই প্রিয় বাংলাদেশ আমাদের সকলের। আসুন দেশটাকে ভালোবাসি সবাই মিলে। এবার বিদায় নেবার পালা। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন।